ইউজ অফ গ্যাজেটস। তো এটাকে আমরা একটা আমাদের কাজের এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের একটা কমিউনিকেশন টুল মতো এটাকে ব্যবহার করতে হবে। এটা একটা বিনোদ জন্য, একটা এন্টারটেনমেন্টের জন্য সাধারণত এটা ইউজ করা উচিত নয়। এটা একটা টুল ফর ফার্দারিং আওয়ার অবজেক্টিভস। তো এটা কেন, যেমন হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ যেটা আছে এটা আপনাদের যে কাজ করছেন ওই কাজের যোগাযোগ করার জন্য আপনাদের সঙ্গে, তো কাজের আরও এফিসিয়েন্টলি করার জন্য এটা ইউজ করা যায়। আর না হলে এই হোয়াটসঅ্যাপের অনেক যে মেসেজেস আছে, কেউ কেউ আছেন দিনে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে ওদের সময় চলে যায়। এতজন যা পাঠায় কোনো দরকার আছে কি নেই কোনো ওরা বিবেচনা করে না, ওটাতে প্রচুর সময় নষ্ট হয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর গ্রুপে কাটে, অ্যান্ড সব মেসেজ আমরা যেটা পাই ওটা আমাদের ইউজ হবে কি আমরা চিন্তা করি না, বাট আমরা প্রচুর সময় নষ্ট করি। তো প্রথম যেটা হলো প্রপার ইউজ, মানে we will use it as a tool and not as a means of distraction. And second যেটা হচ্ছে আমরা যখন এটাকে ব্যবহার করব তখন দেখবো এটা ব্যবহারের জন্য আমরা ডিস্টার্ব না করব। যেমন আমরা অনেক সময় যে ট্রেনে বাসে আমরা দেখতে পাই কেউ কেউ এত মোবাইলে জোরসে গান চালায়, তো ও গান শুধু চলে না হলে কেউ সিনেমা দেখে, তারপরে আমরাও ডিস্টার্ব হয়ে, ওরা কেউ ভাবেও না আমাদের ডিস্টার্ব হয়। আর এত জোরসে ওরা কথা বলে যখন ডিস্টার্ব হয়। আর এইরকম যখন মিটিংগুলোতে আমরা যখন আসি আমরা বলা হয় মোবাইল ফোন সাইলেন্ট রাখুন, সুইচ অফ করে রাখুন, বাট অনেকে আছে এটা অন করে রাখাতে বারবার বলা সত্ত্বেও এটা করে। তো আরেকটা যেটা হলো এটাকে আপনারা যখন ব্যবহার করবেন কিছু এটিকুইট কিছু ফলো করতে হবে, কিছু এতে মেইন যেটা হলো এটা আপনাদের ব্যবহার আপনাদের কোনো ডিস্টার্ব না করে, এটা একটা আমাদেরকে ফলো করতে হবে। আর তারপরে হলো আমাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ, এটাকে আমাদেরকে ঠিকঠাক রাখারও আমাদের দরকার। একটা রুল বলা হয়, ডাক্তাররা বলে 20-20-20 রুল। তার মানে 20 মিনিট তুমি কোনো একটা স্ক্রিন, একটা ল্যাপটপ বা কম্পিউটার আর মোবাইল 20 মিনিট তোমাকে ওটা দেখে থাকতে কাজ করতে হয়, তাহলে তোমাকে 20 সেকেন্ড তুমি একটা দূরে 20 ফিট দূরে কোনো একটা বস্তু দিকে তাকিয়ে থাকবে। If you spend 20 minutes in screen time, so you look at for 20 seconds at some distance of 20 feet. এটা একই যখন আমরা তাকিয়ে থাকি তাহলে কি হয়, আমাদের চোখ ড্রাই হয়ে যায়, আমাদের একটা ব্লার ভিশন চলে আসে, আমাদের চোখে আঘাত করে। এটার জন্য মাঝে মাঝে আমাদেরকে আমাদের দিকে একটু তাকাতে হবে। বাট অনেক সময় কি হয়, ওটা একটু আমাদেরকে আকর্ষণ করে, তো আমরা বুঝতেও পারি না টাইম হাফ অ্যান আওয়ার হয়ে যাচ্ছে কি 45 মিনিটস, এই চোখে আমরা ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। তো প্রপার ইউজ মানে আমাদের চোখেরও দিকে একটু নজর রাখতে হবে। আর মেন্টালি প্রপার ইউজ যেটা করা, এটা হলো যে আমি এই স্ক্রিন মডার্ন গ্যাজেটসের দ্বারা যে ইনপুট আমি যেটা পাচ্ছি এটা আমার জন্য ভালো কি মন্দ, এটা সত্য কি অসত্য, এটা আমাকে ইউজফুল কি ইউজফুল নেই। এটা সক্রেটিস তো বলে এটা ট্রিপল টেস্ট বলা হয়। অ্যাকচুয়ালি এটা সক্রেটিস বলেছেন কি জানি না, বাট এটা খুবই একটা প্রচলিত একটা। এটা একবার সক্রেটিসের কাছে একজন দৌড়ে এসে বললেন, মাসে আপনার কাছে আমি একটা বাজারে একটা খবর শুনেছি, আপনার কাছে আমি বলতে চাইছি। তখন সক্রেটিস জিজ্ঞাসা করতেন, বললেন আপনি যে বলতে যাচ্ছেন এটা কি সত্য আপনি জানেন? তখন উনি বললেন সত্য কি অসত্য আমি তো জানি না, আমি শুনেছি, এটার জন্য আমি বলতেন। তখন উনি বললেন ঠিক আছে, তখন এটা যে আপনারা বলছেন এটা কি আমার কোনো কাজে লাগবে? তো উনি বললেন ওটাও আমি কী করে বলবো আপনার এটা নিউজ শুনে কাজে লাগবে কি কাজে লাগবে, এটাও আমি জানি না। অ্যান্ড তারপরে আরেকটা কি বললাম, একটা হচ্ছে সত্য, আরেকটা হচ্ছে ইউটিলিটি, আরেকটা যে সক্রেটিস প্রশ্ন বললেন এই এটা
শুনে আমার কি ভিউজ হবে, তো উনি বললেন না আমি জানি না, এরকম আমার একটা মিস করে দিয়েছে। তো সক্রেটিস তারপরে উত্তর বললেন যেটা নিউজ শুনে আমার সত্যি কি আসক্তি আমি জানি না, আর আমার কাজ হবে কি হবে না ওটাও জানি না, তাহলে আমি কেন ওটা শুনবো, তাহলে আমার ওটা দরকার নেই। তো এটা বলার হলো আমাদেরকে একটা ফিল্টারিং করতে হবে মেসেজেস। আমরা এটা এখন ইনফরমেশন ওভারলোড করব। ইনফরমেশন ওভারলোড মানে যে আমরা এত ইনফরমেশন আমাদের ভিতরে ঢুকে গেছে, ভালো মন্দ খারাপ সবই আমরা কোনো একটা ফিল্টার করছি, তো আমাদের মাইন্ড একটা কনফিউজ হয়ে যাচ্ছে। অ্যান্ড এটার একটা ক্ষতি যেটা হয়, যারা এরকম ইনফরমেশন আর কগনিটিভ যেটা ওভারলোড যখন হয় তখন ওরা সেলফ কন্ট্রোল হারিয়ে যায়। এটা একটা যে সায়েন্সে আমি পড়ে দেখেছেন, যখন আমরা কোনো একটা বেশি এসব সোশ্যাল মিডিয়াতে যখন ডুবে যায়, বেশি সময় করে আমরা এটাতে ইনভলভ হয়ে থাকি, তখন আমাদের নিজের উপরে নিজের যে ক্ষমতা এটা আমরা হারিয়ে যাই, সেলফ কন্ট্রোল হারিয়ে যায়। তো এটা প্রায় দেখা যায় যারা এইরকম একটা অ্যাডিক্ট হয়ে যায়, ওরা ওর অ্যাডিকশন থেকে ওরা নিজের চেষ্টাতে ও এটাই করে ওরা চলে আসতে পারে না। তো discourages the self-study. और একটা যেটা proper use, particularly adolescent age, তब যে up to 16 years আমাদেরকে স্ক্রিন টাইম খুব কন্ট্রোল করতে হবে। এটা জন্য রিসেন্টলি অস্ট্রেলিয়াতে ওরা একটা আইনি একটা পার্লামেন্টে পাস করেছে, আপ টু 16 ইয়ার্স টাইম আমাদের কোনো অস্ট্রেলিয়ার যারা বাচ্চারা আছে ওরা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের ওরা ইউজ করতে পারবে না, যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যা আছে ইভেন ইউটিউবও ওরা ইনক্লুড করবে। এটা ফার্স্ট টাইম অস্ট্রেলিয়া গভর্নমেন্ট করেছে। এরপরে এখন ফিনল্যান্ড, ইউকে আর অন্যান্য ওয়েস্টার্ন গভর্নমেন্টসও ওরা দেখছে এটাকে কন্ট্রোল করার জন্য। কেন? এটা একটা হেলথ একটা ইমার্জেন্সি। সাউথ কোরিয়া, জাপান মতো যেটা কান্ট্রি যেখানে খুব আমাদের আগেই এই ইন্টারনেট ইউসেজ খুব প্রচলিত হয়ে গেছে, ওখানে সব এটা এখন ইন্টারনেট অ্যাডিকশন একটা ডিসিজ বলে ওরা ডিক্লেয়ার করে দিয়েছে, একটা হেলথ এমার্জেন্সি করে ডিক্লেয়ার করে দিয়েছে। আমার এই পার্সোনাল যে দুটো আমরা অভিজ্ঞতা থেকে বলি, আমরা কেন এটা সাবধান থাকতে হবে, ইমপ্রপার ইউজ নিয়ে আমি বলছি। আমি আমাদের নরেন্দ্রপুর স্কুল আছে, আমাদের রেসিডেন্সিয়াল স্কুল, আমি ওখানে 7 বছর হেডমাস্টার ছিলাম। তো তখন ওই সময়তে 1 বছরে আমাদের একটা স্টুডেন্ট স্টেটে হায়ার সেকেন্ডারিতে 8th র্যাঙ্ক পেয়েছিল আমার সময়। তারপরে আমি যখন হেডকোয়ার্টার্সে চলে এলাম, ঝাড়গ্রামে চলে এলাম, তো গত বছর ওদেরই ব্যাচের আর একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বললো, মানে আপনি আমুক্ত ছিলেন? আমি বললাম ও তো ভালো র্যাঙ্ক করলো, তারপরে চেন্নাইতে চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটে ও জয়েন করেছিল, পরে ইন্ডিয়ান আইএসআইতে বিস্ট্যাটে জয়েন করলো। এতটুকু আমি জানি। মানে ও তো এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাড়িতে আছে। আমি বললাম কী হলো? ও বলছে ও করোনার সময়তে ও মোবাইলের এত অ্যাডিকশন হয়ে গেল, অ্যান্ড ও মোবাইল ছাড়া এখন ও কিছু করতে পারছে না। ও আইএসআই থেকে ওনাকে যেহেতু কোনো সাবজেক্ট ক্লিয়ার করেনি, ওরা ওনাকে ডিসমিস করে দিয়েছে। ও বাড়িতে আছে, বাড়িতে বাবা মা খুব চিন্তায় আছে। অ্যান্ড তখন আমি ও মা আমাকে ফোন করলেন, পরে মানতে শুরু করলেন, যখন এই ছেলে এরকম হয়ে গেল কী করলেন। তা আমি বললাম আপনার ফোনে একটু দিন। ও ফোনে আমার সাথে কথা বলতে চাইছিল। তখন বেলুরঘাট যাওয়ার ছিল, আমি কলকাতা যাচ্ছি, আপনি আমাকে বেলুরঘাটে নিয়ে আসুন। তো ওই ছেলেকে নিয়ে আসলেন। আমি তো ওনাকে দেখে চিনতে পারছিলাম। যেমন ড্রাগ অ্যাডিক্ট হলে যেমন হয়ে যায়, ওদের চেহারা সব পড়তে যায়, ওরা কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারে না, ওই রকম ওই ছেলে দেখে আমি আবার ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা যেটা বলে যে টোব্যাকো আর অ্যালকোহল অ্যাডিক্টসের যে ব্রেইনের যে চেঞ্জেস হয়, সেম চেঞ্জেস যারা ইন্টারনেট অ্যাডিকশনে যারা হয় ওদেরও সেম ব্রেইনে এই চেঞ্জ দেখা যায়। ওটা ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আমাদের চেঞ্জ হয়ে যায়। তো ওই ছেলে দেখছে ও খুব ফিজেটি আছে, কোনো কনসেন্ট্রেট করতে পারছে না, একদম হাত পা সব স্টেবল নেই, আর তাকে মুখে চোখে চোখ নিয়ে দেখতে পাচ্ছে না। এটা খুব একটা এক্সট্রিম কেস।
তারপরে অনেক সময় কথা হয়েছে, তারপরে ওরও কথা হলো, অ্যান্ড আস্তে আস্তে ও একটু নর্মাল হয়ে এখন আমাদের এই বিদ্যা মন্দিরে আবার 2 বছর ব্রেক হলো, আবার এখন বিদ্যা মন্দিরে ফার্স্ট ইয়ারে জয়েন করেছে, শায়দ এখন সেকেন্ড ইয়ারে হতো, তো আবার মেইন স্ট্রিমে চলে আসছে। তো এরকম 2 বছর আগে একদিন আমাকে ঝাড়গ্রামে একটা ক্লাস 8-এর মেয়েকে নিয়ে এসেছে। তো খড়গপুরে একটা সিবিএসই স্কুলে পড়াশোনা করছে। তো ক্লাস 8 में কি হলো, তো ইন্টারনেটে পড়তে পড়তে ইন্টারনেটে অনেক কিছু হার্মফুল পিপল আছে, ওরা ওদের একটা চক্কর মধ্যে ও ফেসে গেছে। ওরা কি করে, তুমি আমার কথা শুনতে হবে, না শুনলে তোমার বাবা মাকে আমরা মেরে দেবো, না হলে তোমার ভাই আর বোনকে আমরা হাইজ্যাক কিডন্যাপ করবো, এরকম করে ওরা ব্যাটার করে। এই মেয়েকে কি করেছে, ওইরকম একটা চক্কর মধ্যে ও ফেসে গেছিল, ফেসে গিয়ে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারছে না। অ্যান্ড সবসময় বাড়িতে বন্ধ করে নিত, মা বলতেন ও স্নান করতো না, খেতে যেত না। অ্যান্ড এমন হয়েছে ওরা যখন জোর করেছে ব্লেড নিয়ে হাতে কেটে নিয়েছে, এরকম খুব ভায়োলেন্ট আর সুইসাইড করবে এরকম কন্ডিশন চলে। তারপরে ও মেয়ে ওর বাবা মা সবাই এসেছিলেন। তো আমি বললাম আপনি আশ্রমে আপনি সপ্তাহে একদিন নিয়ে আসুন। অ্যান্ড ও মেয়ে অনেক ছবি আঁকতো, গান করতো। আমি বললাম তুমি যে গান করে গান করো। তারপরে আমাদের একটা স্টাডি সার্কেল হতো সানডেতে, ওনাকে ওখানে ডাকা হতো, চলে আসতো। তো এখন ও আস্তে আস্তে হয়েছে, আর কি ওরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছে এসব করে। তো আমার যেটা বলার এটাই, ইন্টারনেট ইজ এ ভেরি ডেঞ্জারাস প্লেস। এটা আমরা সাবধান না থাকলে তো আমাদের উই উইল লুজ এভরিথিং উইদিন দ্যাট। আমরা সর্বস্ব আমরা হারিয়ে যেতে পারবো। আমাদের যে হেলথ, আমাদের ওয়েলথ, আমাদের ক্যারেক্টার, এভরিথিং উই উইল লুজ। এখন যে ডিজিটাল আরেস্ট বলে যেটা দেখা যাচ্ছে, ওরা কি করে, আপনাদের একটা ভিডিও কল আছে, একটা মেসেজ আছে, আমি পুলিশ অফিসার, আমি আইডি অফিসার, আমি ইডি থেকে ফোন করছি, আপনি কিছু যে ট্রানসাকশন করলেন এটাতে আমরা, আপনি কিছু হাওলাদার ট্রানসাকশন করলেন, এরকম আপনাকে অনেক ভয় দেখাবেন। তারপরে বলবেন এটা আপনাকে কাউকে বলতে নেই, আপনার কাউকে ডিসক্লোজ করতে নেই, ডিসক্লোজ করলে আরও সিরিয়াস হয়ে যাবে। তারপরে আপনার ইনভেরিয়েবলি ওরা বলবে কিছু একটু টাকা পাঠাতে হবে। তো এখনই আমাদের অ্যালার্ট থাকতে হচ্ছে, আপনারা টাকা পাঠাবেন বাট কাউকে বলবেন, এটা ওরা যখনই ঘুরে ফিরে ওই জায়গাতে চলে আসে। তো এইরকম এত জানাশোনা করেও প্রত্যেক দিন আমরা পেপারে দেখি যারা খুব শিক্ষিত লোক, যারা সব জানে, ওরাও এইটা স্ক্যামের মধ্যেও পড়ে যাচ্ছে। তো আমাদেরকে এইরকম ইন্টারনেটে নেগেটিভ যে থিংস আছে এই দিকে একটা খুব সাবধান থাকতে হবে। আর একটা যে অনেক বাড়িতে যেটা দেখা যায়, ছোট বাচ্চাদেরকে একদম ছোট বয়সে ওরা মোবাইল দেয়। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে 4 বছর तक কোনো বাচ্চাকে হাতে মোবাইল দেবে না। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গাইডলাইন্স, যেটা আমাদের মায়েরা এটা জানে না। ওরা দেখছে আমি কাজকর্ম করতে হবে, তাহলে ওর হাতে মোবাইল দেবে, তাহলে আমি কাজকর্ম করবো। আর না হলে খাওয়ার সময় একটু মোবাইল দেখি, তো মোবাইল দেখতে দেখতে পাবে। তারপরে এটা এরকম ছোট বয়সে যখন হচ্ছে ওদের ব্রেন গ্রোথ এটা খুব আফেক্ট করে, ওদের যে গ্রোয়িং টাইমে এটা ব্রেনের এটা খুব আফেক্ট করে। অ্যান্ড তারপরে আর একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা হলো, যখন ছোট বাচ্চারা যে গ্রোয়িং টাইমে এইসব মোবাইল নিয়ে যখন বেশি করে, ওরা নর্মাল পিপলের সাথে রিলেট করতে পারে না। বাড়িতে আত্মীয় লোক আসবে, বাবা মা বলে যাও ওদের সঙ্গে কথা বলো, ওরা ওদের সঙ্গে কথা বলতে চাইবে না, ওরা মোবাইল ভিডিও গেমস খেলা, এটা ওরা বন্ধুদের সঙ্গে কথা বলা, এটাই ওদের। তাহলে ওদের কি হচ্ছে, সোশিয়াল আর হিউম্যান ইন্টারাকশন করার যে দরকার, ওই যে ক্যাপাসিটি, ও যে ব্রেনের যে গ্রোথ, ওটা ওদেরকে স্টান্টেড হয়ে যাচ্ছে, ওরা মানুষের সঙ্গে ইন্টার রিলেশন করতে পারছে না। এটা এইরকম আমাদের ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এটা যে মোবাইল, যে মডার্ন গ্যাজেটস, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে। তারপরে তাহলে আমরা কি করবো, এটা whether this gadget is a friend or it is a foe, এটা কি আমাদের বন্ধু আর আমাদের শত্রু? তাহলে এটা ওটা বন্ধু নেই, শত্রু নেই, এটা আমরা যেভাবে ওটাকে ব্যবহার করছি তার উপরে হচ্ছে ওটা বন্ধু কি শত্রু।
একবার আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন আমাদেরকে ক্লাস নিতেন তখনকার জেনারেল সেক্রেটারি মহারাজ পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ। তো একদিন আমাদের একজন কর্মচারী জিজ্ঞাসা করছিলেন মহারাজকে, মহারাজ মডার্ন গ্যাজেটসকে আমরা কীভাবে ব্যবহার করবো, কারণ কাজের জন্য তো এটা খুব দরকার। তখন মহারাজ বললেন, ইউ এস্টাবলিশ আ রিলেশনশিপ অফ মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। তার মানে তুমি আর তোমার যে গ্যাজেটস এর মধ্যে যে রিলেশন কি থাকবে, তুমি মাস্টার আর ও সার্ভেন্ট। তার মানে তুমি হচ্ছে তোমার হাতে কন্ট্রোল থাকবে, তুমি যেটা বলবে ওটা ও করতে হবে, ও যেটা বলবে ওটা তোমাকে করতে হবে না। তো অনেক সময় কি হয়, তো আমরা ওর তো করি না, আমরা ভাবি এই যে 1 ঘন্টা আমি বসে পড়াশোনা করবো, আমার সামনে মোবাইল আছে, মোবাইল থেকে একটা নোটিফিকেশন আসছে, একটা মেসেজ আসছে, আমি পড়াশোনা ছেড়ে দেখছি, ঠিক আছে 2 সেকেন্ড দেখি কি আছে, তাহলে ওটা দেখলাম, দেখতে দেখতে ওটা প্রেস করতে করতে দেখে গেল অনেক ভিতরে ঢুকে হাফ অ্যান আওয়ার 45 মিনিটস হয়ে গেল। তারপরে দেখছি আরে আমি তো যে পড়াশোনা করতে চাই ওটা তো করিনি। তারপরে দেখছি ওই যে মানসিক ছিল ওটাও নষ্ট হয়ে গেছে, আবার পড়াশোনার দিকে মন দিতে পারছে না, ওই সময় নষ্ট হয়ে যায়। তো মহারাজ যেটা বললেন, তোমার যে গ্যাজেটসের মধ্যে আছে তোমার হাতে কন্ট্রোল থাকে, ওর হাতে তুমি কন্ট্রোল হ্যান্ড ওভার করবে না। তাহলে এটা এটা যখন স্ট্যাটাস হয়ে যায় তখন আমাদেরকে খুব ডেঞ্জারাস হয়ে যায়। তারপরে যেটা और একটা সাইকোলজিস্ট একজন বিখ্যাত নোবেল লরেট 1950-তে উনি ওয়ার্ন করলেন, তখন তো কোনো ইন্টারনেট এসব কিছুই ছিল না, এবং কম্পিউটারও ছিল না 1950-তে। উনি বলেছিলেন এখন আসছে একটা টেকনোলজিক্যাল রেভলিউশন, একটা সুনামি অফ টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে, ওটাতে আমরা সাবধান না থাকলে তাহলে যে মানুষ ওর গভীর চিন্তা করার শক্তি হারিয়ে যাবে। উনি 1950-তে বললেন যে এত টেকনোলজি গ্রোথ এখন আসতে চলছে, এখন আমরা সাবধান না থাকলে we will lose our capacity for reflective thinking, আমরা কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার শক্তি হারিয়ে যাবে। এখন দেখবেন মডার্ন যে গ্যাজেটসের একটা দরকার কি, ওরা আমাদেরকে কোনো ভিতরে কোনো যুক্ত দেয় না, তো আমরা কি অ্যাটেনশন স্প্যান, আমাদের যে অ্যাটেনশন স্প্যান এত ছোট হয়ে গেছে। কোনো জিনিস ইভেন একটা ভিডিওসও দেখবেন, আগে 10 মিনিট 15 মিনিট 30 মিনিট ভিডিও আসতো, এখন আউট ছোট আছে 3 মিনিট ভিডিও 2 মিনিট ভিডিও, এত ছোট কেন, তার বেশি ওরা একটা থাকে না। তো এটার জন্য আমাদের যে অ্যাটেনশন স্প্যান একদম কম হয়ে গেছে। আমরা কোনো বিষয়কে গভীরভাবে না ঢুকলে তাহলে আমাদের থিঙ্কিং কি থাকবে, একদম শ্যালো থিঙ্কিংই থাকবে। তো এটা একটা বড় একটা আমাদের ক্ষতি আছে। উনি যে ওয়ার্ন করলেন, ডিপ থিঙ্কিং demands a sustained focused mind. The more distracted we are, the more shallow our reflections, and shorter our reflections, the more trivial they are likely to be. আমরা এত গভীরভাবে চিন্তা না করলে আমরা একটু উপরে উপরে বাঁচবো, কোনো ব্যাপারে আমরা ঠিক যাচাই করতে পারবো না। মানুষ আর পশু পাখির মধ্যে ডিফারেন্স কি, আমরা এই যে রিফ্লেক্টিভ থিঙ্কিং, বিবেক বুদ্ধি, এটা আমাদের আছে, ও বিবেক বুদ্ধি আমাদের হারিয়ে যাবে। আর এটা একটা বড় যেটা ব্যাপার। তারপরে আমাদেরকে এরকম গ্যাজেট অ্যাডিকশন হয়ে গেলে তাহলে আমরা কি করবো? The first step is awareness. আমরা কতটুকু এটাকে প্রপার ইউজ করছি, কতটুকু ইমপ্রপার ইউজ করছি, এটা আমাদের নিজে নিজে আমাদেরকে একটু অ্যানালাইজ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা বুঝুক আর না বুঝুক, এটার জন্য অনেক এখন গ্যাজেটসের মধ্যে স্ক্রিন টাইম আছে, কত টাইম তুমি ইউজ করছে, কি অ্যাপ ইউজ করছে, উইকলি রিপোর্টও পাঠায়, এটা আমাদেরকে একটু হেল্প করার জন্য ম্যান্ডেটরি করা হলো। বাট ফার্স্ট থিং ইজ সেলফ অ্যাওয়ারনেস। তারপরে কিছু একটু আমাদেরকে লিমিট সেট আপ করতে হবে, আমরা কোন টাইমে কোন জায়গাতে কীভাবে ইউজ করবো, একটা ডিসিপ্লিন থাকতে হবে। ধরুন কোনো কোনো বাড়িতে এখনো নিয়ম আছে, আমাদের মনে হলো যে স্টিভ জবস
যে আইপ্যাড আইফোন এসব ইনভাইট করলেন, বাট উনি নিজে সন্তানদেরকে এসব কিছু ব্যবহার করতে দিতেন না। উনি বলতেন আমার বাড়িতে এসব নট অ্যালাউ, বাট অন্যদেরকে উনি বিক্রি করতেন। কেন? উনি জানেন এটা কতটা ক্ষতিকারক আছে ইয়ং পিপলের জন্য। বিল গেটস একটা ইন্টারভিউতে বললেন আমাদের বাড়িতে নিয়মই আছে আমি ডাইনিং টেবিলে কোনো ফোন কেউ নিয়ে আসতো। যে অনেক বাড়িতে আমরা দেখা যায় বাবা মা সবাই বসে আছে, সবাই ফোন নিয়ে ব্যস্ত, আর চারটা রুমে আছেন ফোনে কথা বলছেন, বাট ওদের সঙ্গে যে একটা কোয়ালিটি ইন্টারাকশন ওটা দেখা যায় না। ডাইনিং টেবিলে খাবেন, খাওয়ার সময় কথা বলছেন, কেউ স্ক্রলিং করছেন, কেউ অ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, বাট ওদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। তো এটার জন্য বিল গেটস ওদের বাড়িতে নিয়ম করেছেন আমি আমাদের ছেলে মেয়েদের কলেজে যাওয়ার পর্যন্ত ওদেরকে আমরা বেঁধে দিতাম, তোমাকে এই তোমাকে ইন্টারনেট ইউজ করতে হবে, ওটাও আমার সামনে বসে করতে হবে, ওটাও ডাইনিং টেবিলে করা যাবে না, স্টাডি টেবিলে করা যাবে না, এরকম আমরা নিয়ম করেছি। তো আমাদের উই হ্যাভ টু হ্যাভ দ্যাট সেলফ ডিসিপ্লিন, আমাদেরকে ওটা নর্ম করে নিতে হবে। আমি এটাকে এটার জন্য ব্যবহার করবো, এই জিনিস আমি কখনো করবো না, এই সময়টা আমি করবো, তার মানে আমি মোবাইল আছে মানে 24 ঘন্টা আমি ওটার সঙ্গে থাকবো না, কোনো সময় আমি অফ করে দেবো, কোনো সময় আমি যখন ডিস্টার্ব করতে চাই না, কোনো একটা কাজ একটু করতে যে সিরিয়াস কাজ, তখন ওটাকে সাইলেন্ট করে দেবো, সুইচ অফ করে দেবো, তখন ওটাকে ফোকাস করবো। তো এইরকম আমাদেরকে একটা সেলফ রেগুলেশন একটা দরকার। অ্যান্ড তারপরে কিছু যখন বেশি অ্যাডিকশন হয়ে যায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার। ওরা কি হয়, ওরা they withdraw into themselves, ওরা নিজের ভিতরে নিজে একদম শ্রিঙ্ক হয়ে যায়, ওরা অন্যদের সঙ্গে মিক্স করে। তো বেস্ট অ্যান্টিডোট ইজ যে আমরা যে যোগাসন করা, যে মেডিটেশন করা, এই যে সেবা যে করা, মানুষের সঙ্গে মিশা, একটু গিয়ে কিছু অন্যদের জন্য কিছু কাজ করা, এইসব আমাদেরকে একটা প্রোটেক্ট করে, এটা আমাদেরকে এসে হার্মফুল এফেক্টস থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। অ্যান্ড তারপরে এরপরেও কিছু যখন হবে তখন আমাদেরকে যে মেডিকেল হেল্প নিতে হতে পারে। ফাইনালি গীতায় একটা শ্লোক আছে, বন্ধুর আত্মা আত্মনস্তস্য येनात्मैव आत्मना जिता अनात्मनस्तु शत्रुत्वे वर्तते आत्मैव शत्रुवत्। तो তার আগে বলা হয় উদ্ধরেত আত্মনাত্মানম না আত্মানম অবসাদয়েত আত্মৈব আত্মনঃ বন্ধু আত্মৈব রিপুরাত্মা। যে পুরুলিয়া রামনাথানন্দ মহারাজের কথা মহারাজ অনেকবার উল্লেখ করেছেন, মহারাজের চিঠিগুলোতে এটা প্রায় লেখা থাকে। আমার সৌভাগ্য হয়েছে মহারাজের 10 মাস সেবা করার, মহারাজের সঙ্গে ছিলাম, তো অনেক ওনার চিঠিপত্রও আমি নোট উনি ডিক্টেট করতেন, আমি লিখতাম। তো প্রায় উনি এই চিঠি উদ্ধরের আত্মনাত্মানম উনি মেনশন করতেন। ওটাতে কি বলা হয়, তুমি হচ্ছে তোমার বন্ধু আর তুমি হচ্ছে তোমার শত্রু। তো তুমি তোমাকে নিজেকে কন্ট্রোল করতে পারলে, আমাদের ভিতরে একটা হায়ার মাইন্ড আছে, একটা লোয়ার মাইন্ড আছে। হায়ার মাইন্ড হচ্ছে যেটা রিফ্লেক্টিভ মাইন্ড, যেটা বিবেক, যে বিবেক যেটা হলে বুদ্ধি যেটা বলা, এন্ড এই বুদ্ধির দ্বারা তোমার মনকে কন্ট্রোল করতে হবে। লোয়ার মাইন্ড মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু ভালো মন্দ সব কিছু আছে, সব কিছু চিন্তা উঠে আসে, ওটাকে তোমার বুদ্ধি দ্বারা ধ্বংস করতে হবে, বিবেক করে সত্য আর অসত্য আলাদা করতে হবে। এতে শ্রেয়স প্রেয়স বলে উপনিষদে বলা হয়। তো যখন যার উচ্চ মন, যার নিচে মনকে কন্ট্রোল করতে পেরেছে, তাহলে হি বিকামস হিজ ওন ফ্রেন্ড। বন্ধুর আত্মা আত্মনস্তস্য येन आत्मैव आत्मना जिता, आत्मैव आत्मना जिता। দুটো আত্মা আছে, একটা আত্মা হচ্ছে হায়ার আত্মা আর একটা লোয়ার আত্মা। একটা হচ্ছে বুদ্ধি আর একটা হচ্ছে মন। যে বুদ্ধি দ্বারা মনকে বশ করতে পেরেছেন উনি ওনার নিজে বন্ধু হয়ে যান। আর যে বুদ্ধি ওনার যেটা কন্ট্রোলে নেই, মন ওনাকে মন যেমন বলছে তেমন উনি করছেন, সেই সত্য অসত্য উনি যাচাই করতে পারছে না, তাহলে উনি ওনার নিজের শত্রু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা এই যে মডার্ন গ্যাজেট সব করার সময় সবসময় একটা আমাদের বিবেক বুদ্ধি একটু জাগ্রত থাকতে হবে, সবসময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমি এটা এই ব্যালেন্স মেনটেন করছি।
এই ব্যালেন্স হচ্ছে যোগা। যোগা ইজ সমত্বম যোগ উচ্চতে, যোগা ইজ ব্যালেন্স। এটা আমরা কোনো ইউজ করবে না এটাও বলা হচ্ছে না, তুমি সবসময় ইউজ করো বলা হচ্ছে না, বাট যেটা করবে ব্যালেন্স করে করবে, এটাই গীতার একটা মূল অ্যাডভাইস। युक्त आहार विधानस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योगो भवति दुःखः। Yoga will remove all your sufferings when you are moderate in everything. तुम्हार आहार, तुम्हार खावा दावा, तुम्हार काज कर्म, तुम्हार रेस्ट, in everything you do, যখন তুমি একটা युक्त মানে ব্যালেন্স, ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল যখন তুমি থাকে, তখন ওটাই যোগ, ওটাই তোমার সমস্ত দুঃখে দূর করবে। তো আলটিমেটলি এর সমস্ত জিনিসের সলিউশন আমাদের ভিতরেই আছে। তো আমাদের মনকে আমরা যখন ভালো জায়গাতে রাখতে পারি, তাহলে আমরা এইসব দিকে আমরা নিজেকে নিজে বাঁচিয়ে নিতে পারি। এটার জন্য তোমাদের কি দরকার? এটার জন্য তোমার দরকার সব চিন্তা দরকার, সব চিন্তার জন্য দরকার সব গ্রন্থ পাঠ করা, আর সব মানুষের সঙ্গে সহবাস করা, আর সব একটা এনভায়রনমেন্টে থাকা। আমাদের মনে ভালো মন্দ সমস্ত আছে, যখন একটা এনভায়রনমেন্ট ভালো পেয়ে যায় তখন ভালো সংস্কার আমাদের মধ্যে চলে আসবে। যখন খারাপ এনভায়রনমেন্ট পেয়ে যায় তাহলে খারাপ সংস্কার আমাদের ভিতরে উঠে আসে। তাহলে সব চিন্তা, সব সহবাস, সব পরিবেশ, এটা আমাদের প্রতি দরকার। এটার সঙ্গে আমাদের যে বলা হলো যোগ, এই যে মেডিটেশন কি করে তোমার মনকে শক্ত করে দেয়, তোমার মনকে অ্যালার্ট করে দেয়, তোমার তীক্ষ্ণ করে দেয়। তাহলে তোমার কোনো সমস্যা কিছু থাকলে তুমি নিজেই ওটাকে বুঝতে পারবে, ঠিক করতে পারবে, আর এত দূর এগিয়ে দিয়ে আমরা খুব ফেসে না যাবে। তো এটার জন্য আমাদেরকে এইরকম একটা ডিসিপ্লিন লাইফস্টাইল একটা থাকলে তাহলে এটা অনেক কিছু এইসব ব্যাড এফেক্টস, নেগেটিভ